ছাড়ুন বলছি। আপনি কে? কোথায় নিয়ে যা? আ আমাকে ধোকা দেয়া? আমাকে? নিলয়কে? আজকে দেখাবো আমি কি করতে পারি। ছাড়ুন আমায়। দয়া করুন প্লিজ। আজ দ্বিতীয়বারের মতো রোজিকে উঠিয়ে নিয়ে এসেছে তার কলেজ থেকে। ফ্ল্যাশব্যাক। দেশের নামকরা সুনামের শীর্ষে একটাই নাম, নিলয়। দেশের বেশিরভাগ মেয়েদের মুখে শুধু নিলয়কে দেখার ইচ্ছা, তাকে কাছ থেকে দেখার ইচ্ছা, কিন্তু তা কি করে সম্ভব? একদমই না। সে তো একজনই আসক্ত, সে রোজি। এই গল্পের মেন লিড রোজি এবং নিলয়। রোজির পরিচয়। রোজি তার বাবা মায়ের বড় সন্তান। রোজির বাবা সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী। রোজিরা দুই বোন। রোজি বড়, রোজির বয়স 17। আর একটি ছোট বোন আছে, তার নাম আশা, তার বয়স 14 বছর। রোজি এখন ইন্টার প্রথম বর্ষে পড়ছে, আর তার ছোট বোন আশা ক্লাস 9-এ পড়ছে। রোজি দেখতে খুবই সুন্দর, চোখগুলো টানা টানা, চোখের পাপড়িগুলো তুলনামূলক বড় দেখতে, পুতুলের মতো, দুধে আলতা গায়ের রং, চামড়া টোক্কা দিলেই রক্ত ঝরবে। ঠোঁটগুলো গোলাপি নয়, বরং লাল টুকটুকে। চুলগুলো বেশি বড় না হলো কোমর অবধি। চুলগুলো চেরি কালারের দেখতে, সে মারাত্মক সুন্দরী। শরীরের গঠন বাঁকানো ধনুকে নেয়। লম্বায় সে 5 ফুট 3 ইঞ্চি। নিলয়ের বাবা মা আপন কেউ নেই। সে নামকরা একজন মাফিয়া। দেশের নামকরা বিজনেসম্যান সে। দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে সে একজন। নিলয় দেখতেও কম নয়। তার গায়ের রং উজ্জ্বল, চুলগুলো স্ট্রেট, দেখতে খুব ড্যাশিং। তার রয়েছে পেটানো সুঠাম দেহ, 6 প্যাক বডি। লম্বে সে 6 ফুট। সে তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। তার দুজন বন্ধু রয়েছে। বন্ধু বললে ভুল হবে, তারা তো তার ভাইয়ের মতো। যেহেতু নিলয়ের কেউ নেই, সে তাদের নিজের ভাইয়ের মতো দেখে। সে খুবই গম্ভীর। তার মুখে হাসি দেখা আর নিজের হাতে চাঁদ পাওয়া একই কথা। তার সেই দুই ভাইকে তার ডান হাতও এবং বাম হাত বলা চলে। তার বাড়ির আশেপাশে, তার অফিসের চারপাশে শত শত গার্ড থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। নিলয় রোজিকে দেখেছিল নিলয়ের একটি মিশনের দিনে। নিলয় কারে করে যাচ্ছিল তার মিশনের স্থানে। যেহেতু সে একজন গ্যাংস্টার, সেহেতু তার মিশনে যেতে হয়। সেই দিনও সে প্রতিদিনের মতো মিশনে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় জ্যাম লেগে যায় বৃষ্টির কারণে। সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল। নিলয়ের গাড়িও জ্যামে আটকে ছিল। নিলয়ের গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে ওঠে। হঠাৎ সে জানালা খুলে জানালার বাইরে তাকায়। হঠাৎই তার চোখে পড়ে এক অপরূপ সুন্দর দৃশ্য। তার কেউ না, রোজির বৃষ্টি ভেজা দৃশ্য। সেদিন রোজিও বের হয়েছিল তার কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে ফেরার পথে সে এবং তার বান্ধবীরা কাক ভেজা হয়ে যায়। রোজির বাড়ি তার বান্ধবীদের বাড়ি থেকে কিছুটা দূরেই। তার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে সে সেইটুকু পথ একাই পাড়ি দেয়, সকল দিনের মতো। সেদিন রোজি কালো কালারের একটা হাঁটু অবধি টপস এবং কালো ফিসকাট প্যান্ট পরেছিল, আর কালো কালারের একটা শিপন ওড়না গলায় পেঁচিয়ে রেখেছিল। সে ভেজা থাকায় তার শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছিল। তা দেখে পাথরের মতো মনের মালিকের চোখ আটকে গিয়েছিল। যে মেয়েদের সহ্য করতে পারে না, আছে একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছে, তার মনে এক টুকরো ভালো লাগা জন্মায় রোজিকে বৃষ্টির আনন্দ নিতে দেখে। কারণ রোজি হেলে দুলে যাচ্ছিল, বারবার ঘুরপাক খাচ্ছিল। তার উজ্জ্বল মুখখানা বৃষ্টির পানিতে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার এক কথাই অপরূপ রূপবতী লাগছিল। নিলয় তা দেখে হাবলার মতো তাকিয়েছিল রোজির পানে। তার চোখের পলক পড়ছিল না। তখনই রোজি তার বাসার সামনে চলে আসে। রোজি তার বাসায় ঢুকে পড়ে এবং নিলয়ের গাড়িও চলতে শুরু করে। যতক্ষণ রোজিকে দেখা যাচ্ছিল, নিলয় ততক্ষণ ঘাড় ঘুরিয়ে রোজিকে দেখছিল। এদিকে মিশন শেষ করে নিলয় ক্লান্ত শরীরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। নিলয় খুবই অগোছালো, এমন না যে তার বাসায় মেড নেই। তারপর ডুপ্লেক্স বাসে 15 থেকে 16 জন মেড রয়েছে, যারা সে ঘুম থেকে উঠলে তার রুম পরিষ্কার করে, তাকে কফি দিয়ে আসে। তারপর সে অফিসের উদ্দেশ্যে বের হয়, কিন্তু বাসায় গিয়ে আবার সেই রুম অগোছালো করে ফেলে। কিন্তু আজ সে বিছানায় শোয়ার পর চোখ বন্ধ করলেই তার রোজির চোখ সামনে ভেসে ওঠে। রোজের সেই বৃষ্টি ভেজা দৃশ্য চোখে ভেসে ওঠে এবং সে পাগল হয়ে যায়। সে বলতে শুরু করে, তোমাকে তো আমার লাগবেই, তা যে করি হোক। নিলয় একবার যা চাই তা হাসিল করে শান্ত হয়। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমের দেশে তলিয়ে যায়, কারণ সে ড্রিঙ্ক করেছিল। সকালে নিলয় ঘুম থেকে উঠে তার দুই ক্লোজ বন্ধু, যারা তার ডান হাত রোহিত এবং বাম হাত রেদওয়ান, তাদেরকে বলে রোজি পুরো বায়োডাটা বের করে। কারণ
তার তো রোজিকে লাগবেই। 1 ঘন্টার মধ্যে আমার ওই মেয়ের ফুল ডিটেলস চাই, অ্যান্ড নো এক্সকিউজ। কিন্তু রোহিত আর রেদওয়ান তো ওই চিনে না রোজিকে। আর তার বস কোন মেয়ের কথা বলছে, কারণ নিলয় ছাড়া রোজির আর কেউ দেখেনি। আর নিলয়ও রোজিকে কয়েক সেকেন্ডের জন্য দেখেছিল। ঠিক 59 মিনিট পর রোহিত রেদওয়ান মাথায় নিচু করে নীলের কাছে যায়। তারা যেতে খুবই ভয় পাচ্ছিল, কারণ নিলয়ের রাগ অনেক বেশি। নিলয়ের কাছে গিয়ে বলে, বস, আমরা তো মেয়েটিকে চিনি না, আমরা মেয়েটিকে দেখিওনি। এখন আমরা কিভাবে মেয়েটির খোঁজ বের করব? আমরা ব্যর্থ হয়েছি। এটা শুনে নিলয় রাগে ক্ষোভে তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস ছুঁড়ে মারে, তা নিচে পড়ে তছনছ হয়ে যায়। তা দেখে রোহিত এবং রেদওয়ানের হিসু করে দেওয়ার মতো অবস্থা। নিলয় গর্জে ওঠে এবং বলতে শুরু করে হুঙ্কার ছুঁড়ে, ওই মেয়েকে আমার চাই মানে চাই, অ্যাট এনি কস্ট। কিছুক্ষণ পর নিলয় নিচ থেকে বলে ওঠে যে সে মেয়েটিকে একটা বাড়িতে ঢুকতে দেখেছিল, হতে পারে ওইটাই মেবি মেয়েটার বাড়ি। নিলয়ের দেরি না করে রোহিত এবং রেদওয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সামনে গিয়ে তারা প্রায় সেখানে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু কাউকে পায় না। ঠিক দুপুর 1:30 রোজি গোসল করে বারান্দায় আসে এবং সে তার চোখগুলো নাড়াচাড়া করতে থাকে। যেহেতু তার চুলগুলো কোমর অবধি, সেগুলো নাড়াতে শুরু করে। হঠাৎই নিলয়ের চোখে এটা পড়ে যায়, যা দেখে সে মন্ত্রমুগ্ধের নাই চেয়ে থাকে রোজির পানে। সে প্রায় অনেকক্ষণ রোজির পানে চেয়ে থাকে। কিছুক্ষণ পর সে নিজেই রোহিত এবং রেদওয়ানকে বলে, এই সেই মেয়ে, ওর ফুল ডিটেলস আমার চাই, ওকে আমার লাগবে। এই কথা বলে নিলয় আবার রোজির পানে চোখ দেয়, কিন্তু সে আর রোজিকে দেখতে পায় না, কারণ রোজি রুমে ঢুকে গিয়েছে। সে শিট বলে গাড়িতে একটা ঘুষি মারে। তারা আর কিছুক্ষণ ওখান থেকে বাসায় চলে আসে। বাসায় আসার পর নিলয় বাসায় বসে অফিসের কাজ করে। এভাবে কিছুদিন কেটে যায়। সে সেই দিনের পর রোজির ফুল ডেটা সংগ্রহ করে। তখন সে রোজির ব্যাপারে সকল কিছু জানতে পারে। সেদিনের পর থেকে সে রোজির ওপর নজর রাখতে শুরু করে। রোজির বাসার আশেপাশে তার কিছু গার্ড পাহারা দেয়। রোজি বাসায় কি করে না করলে, রোজি কোথায় যায়, তার কাছে সকল ইনফরমেশন আসে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন নিলয় হঠাৎ অফিসের জন্য রওনা করে, কারণ তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। মিটিংটি অতীব জরুরি, না হলে সে মিটিংয়ে যেত না। সে ফ্রেশ হয়ে ফর্মাল গেট আপ নিয়ে এসে অফিসের উদ্দেশ্যে বের হয় BMW গাড়িতে বসে। সে অফিসে মিটিংটি শেষে তার খুবই খিদে পায়। তার খুবই একটি পছন্দের জায়গায় সে খেতে যায়। যখন সে রেস্টুরেন্টে প্রবেশ করে, তখন তার চোখ যায় রোজির ওপর। রোজি তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। রোজি, তার 4টে ছেলে বন্ধু আর 2জন মেয়ে ফ্রেন্ড, রিমা, সীমা, আরুষ, রোহান, মাহিন, তুহিন, তারা বসে আড্ডা দিচ্ছে। তবে আরুষ ছেলেটা রোজির সাথে ঘেঁষে বসে আছে এবং সে বিভিন্নভাবে তার মাঝে রোজির গায়ে স্পর্শ করছে। তা দেখে নিলয়ের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। এমনিতে নিলয়ের রাগ অনেক, আর যদি দেখে এভাবে কেউ তার প্রিয়জনের গায়ে হাত দিচ্ছে। তারপর নিলয় নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ এটা পাবলিক প্লেস। নিলয়ের কিছু না হলেও রোজির সমস্যা হতে পারে, কারণ নিলয় একজন বিজনেসম্যান, তার পাশাপাশি গ্যাংস্টার। তাকে এত সামনে থেকে কেউই দেখেনি। যদি কেউ রোজির প্রতি এত কেয়ার দেখে, তাহলে রোজির জীবনের আশঙ্কা থাকতে পারে। তাই সে নিজেকে কন্ট্রোল করে বসে থাকে। কিন্তু হঠাৎ করে ছেলেটি রোজির চুল ঠিক করে দিতে থাকে। এটা দেখে তার সহ্য হয় না। সে উঠে গিয়ে পুরো রেস্টুরেন্ট থেকে মানুষ বের করে দেয়। তার এক গর্জনে পুরো রেস্টুরেন্ট খালি হয়ে যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এগিয়ে আসে, কিন্তু নিলয় থামিয়ে দেয় এবং সে দ্রুত গিয়ে ছেলেটির হাত খপ করে ধরে ফেলে আর গর্জে বলতে থাকে, তুই কি করে ওর গায়ে স্পর্শ করস? এত সাহস! এত তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। এই বলে ছেলেটিকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেটিকে পুরো আধমরা করে ফেলে দেয়। এটা দেখে রোজি এগিয়ে এসে নিলয়কে বলতে থাকে, কে আপনি? ওকে মারছেন কেন? কি ক্ষতি করেছে ও আপনার? সে তো মারতেই ব্যস্ত। সে আরও একটা লাথি মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আর কেউ নয়, রোজি। এটা দেখে নিলয়ের রাগ 7 আসমানের উপর চড়ে যায়। রোজি ধাক্কা দিতে দিতে বলতে শুরু করে, আপনি কোন সাহসে ওকে মারছেন? কি করেছে ও? ওকে মারছেন কেন? আর বললেন আমাকে স্পর্শ করার সাহস পায় কই? এটা বলার আপনি কে? আমার বাবা ভাই বিএফ কোনটা? কোনোটাই নন আপনি। তাহলে এত সাহস হয় কিভাবে? রোজি এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে। এদিকে তার রিমা, সীমা, আরুষ, রোহান, মাহিন, তুহিনরা থরথর করে কাঁপছে, কারণ ওরা চিনে নিলয়কে। সীমা এগিয়ে গিয়ে রোজিকে বলে,
রোজি চুপ করো। তুই জানিস উনি কে? উনি চাইলে এখানেই আমাদের পুঁতে ফেলতে পারে। তারপর রোজি চুপ থাকে না। রোজি সীমাকে বলতে শুরু করে উনি কে বা কি করে তা জেনে আমার কোনো লাভ নেই। উনি আমার বন্ধুকে কেন মারলো? সে আবারও রোজি নিলয়ের ওপর চিল্লাতে শুরু করে। এখন আর নিলয় চুপ থাকে না। রোজির হাত ধরে টেনে ওকে নিয়ে চলে যায় রেস্টুরেন্ট থেকে। রোজিকে টেনে বের করে আনে আর বলতে থাকে, প্রায় 3 মাস আমি কড়া পাহারা দিয়ে রেখেছি আর তুই আমাকে বলস আমি কে? ছাড়ুন বলছি, আপনি কে? এগুলো বলারই বা আপনি কে? কোথায় নিয়ে যা আ আর কিছু বলার আগে রোজিকে গাড়ির ব্যাকসিটে ছুঁড়ে মারে নিলয়। রাগে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তার। সে কি করছে নিজেও জানে না। সে যে রোজিকে কষ্ট দিচ্ছে তাও বুঝতে পারছে না। রোজি খুব জোরে আশ্রে পড়ে চিটে অপর পাশে দরজা গিয়ে মাথায় আঘাত পায়। হাতের কুনুইতে আঘাত পায়। সেই জায়গাগুলো লাল টকটকে হয়ে ওঠে আ বলে চিৎকার করে ওঠে। আর কিছু বলতে যাবে তার আগে নিলয় দুম করে গাড়িতে ওঠে এবং ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়ি ধোয়া উড়িয়ে চলে নিলয়ের ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। রোজি গাড়ির মধ্যে ছোটাছুটি করে। নিলয় ওকে সিট বেল্ট দিয়ে বেঁধে দেয় আর মুখে টিস্যু পুড়ে দেয়। আর কি আজ দেখাবো আমি কে। ছেলেদের সাথে ডলাডলি? আমি নিলয় থাকতে এটাও সম্ভব? কিছু সময় পর তারা পৌঁছায়। নিলয় দরজা খুলে দাঁড়িয়ে আছে। বের হও। বের হতে বললাম না? কথা কি কানে যায় না? বের হবে নাকি কিছু করতে হবে? এই কথা শুনে রোজি বের হয়ে আসে। নিলয় কিছু না বলে ওই বাধা অবস্থায় ওকে নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং রুমে নিয়ে ছুঁড়ে ফেলে নরম বিছানা। হলেও রোজি ব্যথা পায়। নিলয় রোজিকে দেখে রোজির দিকে তাকিয়ে থাকে। রোজির চোখ ভর্তি অশ্রু, কিছু গড়িয়ে পড়ছে। চোখ নাক মুখ লাল হয়ে গেছে, কাপড় এলোমেলো। নিলয়ের ঘোর লেগে যায়। সে ধীরে ধীরে রোজির দিকে এগোতে থাকে। একটু সামনে যেতে রোজি হাত ছুটিয়ে নিলয়কে ধাক্কা দেয়। তবে এইবার নিলয় এক চুলও নড়ে না। কিন্তু নিলয়ের রোজির ব্যাপারের কথা মনে পড়ে যায়। সে কিছু না বলে জিজ্ঞেস করে, তুমি কি যেন বলেছিলে রেস্টুরেন্টে, আবার বলো। মুখ থেকে টিস্যু সরাতেই রোজি চিৎকার করে ওঠে। আমাকে এখানে কেন এনেছেন? এত বড় সাহস রাস্তাঘাটে রেস্টুরেন্টে কোথাও মেয়ে দেখলে এভাবে তুলে আনবেন? অসভ্য! নিলয় রোজিকে থাপ্পড় মারল অনেক জোরে। রোজি বিছানা থেকে পড়ে যায় আর অনেক ব্যথা পায়। আ আমাকে মারছেন কেন? আমাকে মারার সাহস কেমনে হয়? আরও একবার সে রোজিকে থাপ্পড় মারে। রোজি এবার দেওয়ালে ছিটকে পড়ে খুবই জোরে আঘাত পায়। অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের পুরো ঘর কেঁপে ওঠে। নিলয় নিজেও, কারণ সে গম্ভীর হলেও তার মনে তো ভালোবাসা রয়েছে। রোজি কিন্তু নিলয় এটা বুঝতে পারছে না। সে যে রোজিকে ভালোবাসে, সে নিজের অজান্তেই রোজিকে কষ্ট দিচ্ছে। নিলয়ের চোখে ভেসে ওঠে রোজির ভীত দৃষ্টি। তার উপর নিলয় এটা দেখে নিজের মধ্যে ফিরে আসে। নিলয় দৌড়ে রোজির কাছে যায়। নিলয়কে দৌড়ে আসতে দেখে রোজি সরে যেতে চায়, কিন্তু তার আগেই নিলয় রোজিকে জড়িয়ে ধরে খুবই জোরে। রোজিও কান্না করতে থাকে। নিলয় রোজিকে মলম লাগিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। রোজি না করলে তাকে ধমকে। খাবার খাওয়া শেষে নিলয় রোজির দিকে চেয়ে রয়, কিন্তু তখনও রোজি নিলয়কে ভয় পেতে থাকে। নিলয়ের হঠাৎ কি যেন হলো। সে রোজির কাছে এগোতে লাগলো, তার মুখ রোজির কাছে নিতে লাগলো। রোজি তো ভয়ে শেষ। রোজি মনে মনে ভাবছে, আল্লাহ, প্রথমে মারলো, এখন আবার কি করতে চাচ্ছে? আল্লাহ বাঁচাও, এই গন্ডার আমাকে মেরে ফেলবে। নিলয় সেই মুহূর্তে রোজির চুলের মুঠি ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট পুড়ে দেয়। পান করতে থাকে নিজের পেশির ওষ্ঠদয়। নিলয় প্রায় 8 মিনিট পর ছাড়লো। রোজি মুখ মুছতে ব্যস্ত। এটা দেখে নিলয় আবার কিস করা শুরু করে। এবার প্রায় 12 মিনিট পর ছাড়ে। রোজি তো ছাড়া পেয়ে নিঃশ্বাস নিতে ব্যস্ত, আর নিলয় রোজিকে পরখ করতে ব্যস্ত। তারপর নিলয় রোজিকে বলে, কোনো ছেলের সাথে মিশবে না। আমি যা বলবো তাই করবে। যদি তা না করো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে কি করব আমি তা নিজেও জানি না। আমার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই। আমি যখন রাগী তখন অমানুষ হয়ে যাই। সো বি কেয়ারফুল বেব। এটা বলে যেখানে যেখানে রোজি ব্যথা পেয়েছে সেখানে সেখানে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। এদিকে রোজি তো অবাক। এটা কি পাগল নাকি নিজে ব্যথা দিয়ে আবার নিজে চিন্তা করছে? সকল কিছু পুছিয়ে দিয়ে নিলয় রোজিকে নিয়ে গাড়িতে বসে।
এবং তাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। রোজি গাড়ি থেকে নামতে যাবে তখন নিলয় টান দিয়ে রোজিকে তার বাহুতে নিয়ে নেয় এবং তার কপালে পেরিয়ে যায় আরও কিছু দিন। কিন্তু রোজি আর নিলয়ের দেখা পায়নি, কারণ নিলয় নিজেই দেখা দেয়নি। রোজির এসএসসি এক্সাম চলছে, যার কারণে নিলয় ওকে মেন্টাল প্রেশার দিতে চাচ্ছে না। রোজিও নিলয়কে প্রথম কিছুদিন মনে পড়লো, এখন ওটাকে সে একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে গিয়েছে। কিন্তু রোজি প্রতিদিন রাতে টের পায় কেউ তাকে দেখে তার উপর ঘুমায়। কিন্তু রোজির ঘুম এত তীব্র হয় যে সে চোখ তুলে তাকাতেও পায় না। প্রতিদিনের মতো সেই রাতও ও এমন হয়, কিন্তু সেই রাত রোজির ঘুম আসছিল না। সে চোখ বন্ধ করে এমনি শুয়েছিল। রোজি হঠাৎ টের পায় বারান্দায় কারো ছায়া। ওটা দেখে রোজি চিটিয়ে বসে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রোজি দেখলো ছায়াটা তার কাছে আসছে। কাছে আসতে আসতে রোজি পাশে বসে। রোজি মনে মনে দোয়া পড়ে এবং ঘুমের ভান করে, কিন্তু সে বুঝতে পারছে ছায়াটি তার দিকে গভীর দৃষ্টি দিয়ে আছে। আর কিছুক্ষণ অতিবাহিত হতে সে টের পায় ছায়াটি তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু রোজি লোকটির পারফিউমের স্মেল চিনে। তার মনে পড়ে যায় নিলয়ের কথা। সে এটাও বুঝতে পারে প্রতি রাতে কে আসে তার কাছে এবং কে তাকে জড়িয়ে ধরে। রোজি ভাবছে এই লোকটি কি চাই তার কাছে। সে আর কিছু চিন্তা না করে ডিরেক্ট জিজ্ঞেস করে, আপনি কে? এদিকে রোজির আওয়াজ পেয়ে নিলয় ধরফরিয়ে উঠে যায়। সেই দিন নিলয় দাঁড়ায়নি, রোজিকে বলে গিয়েছে, তুমি আমার সম্পদ, আমি তোমার কাছে আসবই। এটা শুনে রোজি হতবাক। এটা শুনে রোজিও হতবাক। পেরিয়ে যায় আরও কিছুদিন। তবে নিলয় প্রতি রাতে রোজির কাছে যেত, কিন্তু কখনো রোজিকে খারাপভাবে স্পর্শ করেনি। গতকাল রোজির পরীক্ষা শেষ হয়, কিন্তু তাদের কিছু প্ল্যান ছিল। তবে সেদিন তারা অনেক ক্লান্ত ছিল, তাই তারা কালকে তা করবে বলে সিদ্ধান্ত নেয়। সবাই সহমত। রাতে খাবার খাওয়ার পর রোজি ঘুমায় যায়, কিন্তু রোজি খেয়াল করে নিলয় কিছুদিন যাবৎ রোজির কাছে আসে না। রোজি নিলয়কে ভুলে যায়। নিলয় যে রোজিকে কি বুঝিয়ে দিয়েছিল রোজি তা ভুলে যায়। আজকে রোজি খুব সুন্দর করে সেজেছে। সে টকটকে লাল কালারের একটা গোল জামা পরেছে। জামাটা হাঁটু সমান টপসের মতো, চুলগুলো পেঁচিয়ে দিয়ে পিছনে নিয়ে ছেড়ে দিয়েছে। চোখে আইলাইনার হালকা করে, বেশিও না কমও না। ঠোঁটে যেহেতু তার টকটকে লাল, তাই সে একটু লিপ গ্লোজ দিয়েছে। সে এমনি সুন্দর, আর আজ সুন্দর করে সাজুগুজু করে তাকে একরকম আগুন সুন্দরী লাগছে। এক কথায় আগুন সুন্দরী। তার সকল ফ্রেন্ডরা রেডি হয়ে আসে, তবে তারা রোজিকে দেখে ভাবছে এই মেয়ে এত সুন্দর কেন? আর একটু কম সুন্দর হলে কি অনেক ক্ষতি হতো? খুব সুন্দর লাগছে তোকে। ধন্যবাদ, তোকেও কম লাগছে না। তারা আর কথা বাড়ে না, কারণ আরশ তারা দিচ্ছে। তারা তার আজকে একটি ঢাকার মধ্যে সুন্দর একটি রিসোর্ট হয়েছে, সেখানে যাবে। তারা সেটিকে আগে বুক করে রেখেছিল। তারা গাড়ি করে রওনা দেয়। এদিকে নিলয়ের লোকেরা খবর করে যে রোজি ম্যাম খুবই সেজেগুজে বাইরে গিয়েছে। এটা শুনে নিলয় তার গার্ডকে বলে ওর পিছু নিতে, আর সেখান থেকে নিলয় রওনা করে। নিলয়ের গার্ড এটাও বলে যে সে আবারও ছেলেদের সাথে ঘোরাঘুরি করছে, কিন্তু সেদিন ওই ঘটনার পর জানতে পারে আরশ রোজির ফ্রেন্ড। এরা খুবই ক্লোজ ফ্রেন্ড, তাই রোজি ওদের সাথে আরও ঘোরার পরও কিছু বলেনি। তবে আজ সাথে সাথে অচেনা একটি ছেলেও রয়েছে, যাকে নিলয় চিনে না, তার গার্ডরাও চিনে না। যখন সে জানতে পারে তাদের সাথে একটা অচেনা ছেলে আছে, নিলয়ের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। কারণ গার্ড নিলয়কে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যাচ্ছে সেই ছেলেটি রোজির সামনে নিজের হাত বাড়িয়ে দেয় রোজিকে গাড়িতে উঠতে সাহায্য করতে, এবং নির্দ্বিধায় রোজিও ছেলেটির হাত ধরে গাড়িতে ওঠে। এটা দেখে নিলয় আর এক সেকেন্ড দাঁড়ায় না। সে রওনা করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। রোজিরা সেখানে পৌঁছে গিয়েছে। 10 মিনিট হবে নিলয়ের। 10 মিনিট লাগে সেখানে যেতে। সে সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, তার কপালে রক্ত ফুলে ওঠে। নিলয় দেখতে পায় ছেলেটি রোজির হাত ধরে দাঁড়িয়ে আছে, রোজিকে কি যেন জিজ্ঞেস করছে, এবং রোজিও সুন্দর করে হেসে হেসে ছেলেটির উত্তর দিচ্ছে। নিলয় আর কিছু না ভেবে ওর সামনে যায়, সে যেই বলতে থাকে, রোজ বেবি কি করছো? রোজি নিলয়কে দেখে তো ভয় শেষ। রোজির সাথে যে ছেলেটি আছে তার নাম জিহাদ। জিহাদ রোজিকে ভয় পেতে দেখে বলে, হ্যালো রোজি, কে উনি? চিনি না। আর নিলয় বলতে থাকে, চিনো না আমায়? তোমাকে না নিষেধ করেছি? তোমার ফ্রেন্ড ছাড়া কারোর সাথে যাবে না। কে ও? এটা জিজ্ঞাসা করার তুই কে? আমি কে? ইউ বাস্টার্ড, হাত ছাড়োর। ছাড়বো না, কি করবি তুই?
নিলয় আর কিছু বলে না, ওর গান বের করে কিছু বোঝার আগেই হাতে গুলি করে, যে হাত দিয়ে রোজির হাত ধরা ছিল। রোজি এটা দেখে চিৎকার করে ওঠে এবং চোখ ঢেকে ফেলে। যদি এটা একটা ভ্রম হয়, সে পিটপিট করে চোখ খুলে দেখে এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি ঘটেছে এবং জিহাদকে ধরতে যায়। ঠিক সেই মুহূর্তে নিলয় রোজিকে একটা থাপ্পড় মারে। রোজি টাল সামলাতে না পেরে পড়ে যায়, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। রোজিকে অজ্ঞান হতে দেখে এতক্ষণ চুপ করে থাকা তার বন্ধু বান্ধবীরা এগিয়ে আসে। তারা নিলয়কে অনেক ভয় পায়, যেহেতু নামকরা গ্যাংস্টার। তবে ভয় পায় না শুধু রোজি, কারণ সে জানে না যে নিলয় একজন গ্যাংস্টার। রোজি অজ্ঞান হয়ে পড়ে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে নিলয় ওকে ধরে ফেলে। সে রোজির ধনুকের মতো বাঁকানো কোমর ধরে ফেলে। নিলয় রোজির দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে ধোকা দেয়া? আমাকে? নিলয়কে? আজকে দেখাবো আমি কি করতে পারি। এই বলে রোজিকে নিয়ে চলে যায় রিসোর্ট থেকে। বেরিয়ে যায় নিলয় রোজিকে কোলে করে। নিলয় আজ একাই ড্রাইভ করে এসেছে। রোজিকে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টার্ট দেয়। মুহূর্তে তারা নিলয়ের ডুপ্লেক্স বাড়িতে পৌঁছে যায়। নিলয় রোজিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায় এবং ওর বিছানায় শুয়ে দেয়। 30 মিনিট পর রোজির জ্ঞান ফিরে। সে মাথা ধরে উঠে বসতে নিলয় রোজির গলা চিপে ধরে। নিলয়ের চোখ লাল হয়ে আছে। রোজি এটা দেখে ভয় পেয়ে যায়। রোজির চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তাতে নিলয় গলে না। রোজির গলা ছাড়াতে চেষ্টা করে, সে আরও জোরে গলা চেপে ধরে। রোজির নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। ছাড়ুন আমায়, দয়া করুন প্লিজ। তবে নিলয় কিছুই শুনছে না। যখন দেখলো রোজির চোখ উল্টে আসছে, তখন নিলয় রোজিকে ছেড়ে দেয়। রোজি কাশতে কাশতে বিছানা থেকে পড়ে যায়। সে হাঁপাচ্ছে, ভীষণ করে হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না রোজি। তাও নিলয়ের রাগ কমে না। সে রোজির চুলের মুঠি ধরে ওকে দাঁড় করে, তারপর বলে, কি বলেছিলাম ছেলেদের সাথে ডলাডলি করতে না, শুনিসনি? আবার বলিস আমি কে? জীবনের মায়া নেই? এটা বলে রোজিকে থাপ্পড় মারে। রোজি হঠাৎ থাপ্পড়ে নিচে পড়ে যায়। রোজি উঠে বসার আগে আরও একটা থাপ্পড় মারে। এবার রোজি সহ্য করতে না পেরে কেঁদে ওঠে। তার গালে 3 বার চড় পড়ল, দুগালে 5 আঙ্গুলের দাগ দৃশ্যমান। রোজির কান্না দেখেও নিলয় গলে না। আর কি বলেছিলি? আমি কে? আমি কে হয়ে জানিস না তুই? এরই মধ্যে রোজির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে ওঠে। কে আপনি? আমার বিএফ ভাই না জামাই? কেউ না আপনি, এমন করছেন কেন? আজ দেখাবো আমি কে। এটা বলে নিলয় রোজিকে তুলে বিছানে ছুঁড়ে মারে। রোজি শুকনো কাঠি আর নিলয় এর দানবীয় শরীর। রোজি আশ্রে পড়ে বিছানেই। রোজিকে দেখে নিলয় ওর শার্টের বোতাম খুলছে। এটা দেখে রোজি ভয়ে শেষ। কি করছেন? এগোবেন না প্লিজ, আমাকে যেতে দিন, দয়া করুন। নিলয় কিছু বলছে না, সে শুধু এগোচ্ছে। নিলয় বিছানায় বসে রোজিকে শুইয়ে দেয় এবং ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে কামড়াতে থাকে রাগে। এদিকে রোজির চোখে বন্যা নেমেছে, তবে সেই কান্না নিলয়কে গলাতে পারে না, কারণ নিলয় হার্টলেস। নিলয় 5 মিনিট পর রোজিকে ছেড়ে ওর গলায় মুখ ডুবাই শুষে নিতে থাকে। কিছুক্ষণ পর নিলয় রোজির গলা ছেড়ে ওর ড্রেস খুলতে শুরু করে। এটা দেখে রোজি চিৎকার করে বারবার বলে, প্লিজ প্লিজ, এমন করবেন না, আমি মরে যাব। প্লিজ আমাকে কলঙ্কিত করবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। কে শুনে কার কথা নিলয় রোজির জামা পুরো খুলে ফেলে। রোজি শুধু ইনার পরা। রোজির কান্নার কারণে হাঁপিয়ে যাও তার বুক ওঠানামা করছে। সে ব্ল্যাক কালারের ইনার পরা। এটা দেখে নিলয় পাগল হয়ে যায়। সে দ্রুত রোজির ইনার খুলে রোজির প্যান্ট খুলে এবং নিজেও আনড্রেস হয়ে যায়। রোজি তখনও কাঁদছে। রোজি বলতে থাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। রোজির ফিগার এমনি খুবই হট এবং ওর বুক ওঠানামা দৃশ্য দেখে নিলয় নিজেই কন্ট্রোলেস হয়ে ওঠে। সে কী করবে বুঝতে না পেরে সে দ্রুত রোজির উপর শুয়ে পড়ে আর রোজিকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে। রোজি শুধু কাঁপছে। এর আগে কোনো ছেলে এত কাছে সে যায়নি। রোজি বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ, আর হবে না, আমি আর কোনো ছেলের কাছে যাব না। রোজির কথা শুনেই নিলয় এর মুড আবার পৈশাচিক হয়ে ওঠে। সে আবারও অত্যাচার করতে থাকে রোজির ওপর। তার মনে পড়ে যায় সকালে ঘটে যাওয়া ঘটনাটা। সে রোজির বুকে কামড় দিতে থাকে। এইদিকে হঠাৎ কামড় দিয়ে রোজি পুরো ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সে অনেক কাছে নিলয়ের কাছে মাপ চেয়ে নেয়। রোজির ওটা এমনভাবে চাপছে যে রোজি শুধু ছটফট করছে ছাড়া পেতে, কিন্তু নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। নিলয় এবার
কামড় বাদ দিয়ে আস্তে আস্তে কিস করতে করতে নিচের দিকে যায়। রোজি নাভি থেকে সে ঢুকলে এত সুন্দর নাভি থেকে সে কিস করে বসে এবং বারবার রোজি কেঁপে ওঠে। নিলয়ের প্রতিটা স্পর্শে রোজি কাঁপছে। রোজি কান্নার মাঝেও কেঁপে ওঠে। ওরেই কাঁপাকাঁপি দেখে নিলয় পাগল হয়ে যায়। রোজির ছোট্ট দেহের সাথে ইন্টিমেট হওয়া শুরু করে। রোজি পা দুই দিক করে সে মাঝে চলে যায়। রোজি প্রাণপণে বাঁচতে চেষ্টা করে, তবে সে পেরে উঠছে না। রোজি নাজেহাল অবস্থা। রোজি প্রাণপণে নিলয়কে ধাক্কা দিচ্ছে। এটা দেখে নিলয় রেগে আরও জোরে চাপ দিতে নিলয় পুরো প্রবেশ করিয়ে ফেলে। রোজি এক চিৎকার করে নিলয়কে এলোমেলো থাপ্পড় ঘুষি মারতে থাকে। পেশিবহুল বুকে নিলয় এর কোনো ব্যথা লাগছে না, কিন্তু বিরক্ত ফিল করছে। এই মুহূর্তে নিলয় কিছু না ভেবে তার বেল্ট দিয়ে রোজির হাত বিছানার সাথে বেঁধে দেয়। এইদিকে রোজি অনেক ছোটার চেষ্টা করছে, বারবার মাপ চাইছে, কিন্তু নিলয়ের কানে এগুলো যাচ্ছে না। নিলয় শুরু করে নিজের কাজ। প্রায় 30 মিনিট পর দেখতে পারে রোজি অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ নিলয় ছিল দারুণ শরীরের অধিকারী। তার সাথে রোজি পেরে ওঠার কথা না, তাই রোজি অজ্ঞান হয়ে যায় 30 মিনিট পর। তবে এটা নিলয় খেয়াল করে না, সে রাগে নিজের কাজে ব্যস্ত। তার কাজ প্রায় 3 ঘন্টা শেষ হতে সে রোজিকে ছাড়ে। সে দেখে বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ। রোজি এলোমেলো অজ্ঞান, চোখের পাতা এখনো ভেজা, কামড়ের দাগগুলো স্পষ্ট লাল হয়ে আছে। রোজি যেহেতু অনেক ফর্সা, তাই দাগগুলো অনেক স্পষ্ট। নিলয় রোজিকে তুলে ফ্রেশ করিয়ে আনে, তাকে পরিষ্কার করে আনে। সে বেডে তাকিয়ে দেখে বেডে তুলনামূলক বেশি ব্লাড। রোজিরও জ্ঞান ফিরছে না, তাই সে আর দেরি না করে রোহিতকে বলে। রোহিত 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 জি ভাই বলুন। রোহিত, ডক্টর ডাক দাও অবশ্যই। সে মহিলা ডক্টর নিতে হবে অনলি 30 মিনিট। কিছুক্ষণ পর ডাক্তার এসে রোজিকে চেক আপ করে চলে যান। ডাক্তার বলে গিয়েছেন রোজি অনেক মানসিক চাপে ছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে আসলে নিলয় রোজিকে স্যুপ খাইয়ে দেয়। রোজি খেতে না চাইলে নিলয় রোজিকে ধমকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রোজি বলতে থাকে, আমি বাসায় যাব। ওয়েট। এটা বলে নিলয় সামনে একটি কাগজ দেয় আর বলে, রোজ সাইন ইট। না, এটা কিসের কাগজ? আমি সাইন করব না। আগে আমাকে বলুন এটা কিসের কাগজ? বাসায় যাওয়ার ইচ্ছে নেই দেখছি। যদি বাসায় যেতে চাও তাহলে তাড়াতাড়ি এটাতে সাইন করো। রোজি আর না ভেবে সাইন করে দেয়। নিলয় গাড়ি বের করে আনে, তারপর রোজিকে কোলে করে বাসায় থেকে বের হয়ে আসে, কারণ রোজি হাঁটতে পারবে না। রোজি বাসার সামনে আসতে রোজি যে গাড়ি থেকে বের হতে যাবে, তখনই নিলয় রোজিকে টান দিয়ে তার কোলে নিয়ে আসে এবং তার কপালে চুমু দেয়। তারপর রোজি গাড়ি থেকে নেমে নিজের বাসায় ঢুকে যায়। নিলয় ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ না রোজি বাসায় ঢুকে। রোজি বাসায় ঢুকতে নিলয় নিজের অফিসের কাজ শেষ করে বাসায় চলে যায়। বাসায় যেয়ে রোজি যে কাগজে সাইন করেছিল নিজেও সেই কাগজে সাইন করে দেয়, কারণ ওটা ছিল একটা কাবিননামা। নীলের রোজির সাথে রাতে যে কাজটা করেছিল সেটা সে ইচ্ছে করে করেনি, রাগের মাথায় সে করে ফেলেছে। তাই সে রোজিকে বিয়ে করে ফেলল, কিন্তু রোজি তা জানে না। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। নীলয় মাঝে মাঝে রোজির সাথে দেখা করত, রোজির ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু ওই রাতের পর থেকে রোজি নীলয়কে ভয় পায়, কিন্তু এটাও বুঝতে পারে না কেন সে হার্টলেস। মাঝে মাঝে রাতে নীলয় রোজিকে দেখার তৃষ্ণা উঠলে রোজির বাসায় চলে যায়। রোজি মাঝে মাঝে টের পায়, মাঝে মাঝে পায় না। রোজি চাই কিভাবে এই আপদ থেকে মুক্তি পাওয়া যায়। একদিন রোজির বাবা রোজিকে ডেকে পাঠান। আপনি বাবা ডাকছে। রোজি শোয়া ছিল, সে আশাকে আসতে দেখে উঠে বসে। তুই যা, আমি আসছি। রোজি নিচে নেমে আসে, এসে দেখে তার বাবা সোফায় বসে আছেন। রোজিকে দেখে সে বলে, ব্রেকফাস্ট করেছো মা? জি বাবা, তুমি করেছো? মা কিছু কথা ছিল। বলো বাবা। তোমাকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে। যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে তারা 1 সপ্তাহ পর বিয়ে করাবে। আশা করি তুমি আমার সম্মানের কথা ভেবে হলেও বিয়েটা করে ফেলবে। তখনই রোজি মনে মনে ভাবে এক্ষুনি নিলয়ের থেকে ছাড়া পাওয়া যাবে, বিয়েটা করে ফেলে। নিলয় রোজি আর কিছু না বলে বাবাকে হ্যাঁ বলে দেয়। এদিকে নিলয় কিছুই জানে না। বিকেল 5টায় তারা দেখতে আসে। ছেলের নাম লিমন, বয়স 26, দেখতে ভালোই। রোজিকে দেখেই তারা পাগল হয়ে গেছে। লিমন তো তার মাকে ইশারা দিয়ে দিয়েছে এই মেয়েকে তার চাই বউ হিসাবে। তারা কথা পাকাপাকি করে যায় হালকা নাস্তা করে। এদিকে রোজি লুঙ্গি ডান্স দিচ্ছে, কারণ এখন সে নিলয়ের কাছ থেকে মুক্তি পাবে।
নিলয় রোজিকে বেশ কয়েকদিন ডিস্টার্ব করছে না, কারণ নিলয় তার বিজনেসের উদ্দেশ্যে থাইল্যান্ডে গিয়েছে। সেখানে নিলয়ের কিছু কাজ রয়েছে। নিলয় বাংলাদেশে ফিরল রোজির বিয়ের আগের দিন রাতে। পরদিন রোজির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। নিলয় ব্যস্ততায় রোজির খোঁজ নেওয়া হয়নি। নিলয়ের হঠাৎ রোজির কথা মনে পড়ে। সে রোজির ঘরে লাগানো সিসি ক্যামেরা চালু করে। তার ল্যাপটপে সে অনেকদিন যাবৎ রোজের ঘরের একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। রোজি কি করে না করে সে দেখতে পায়। সেই উদ্দেশ্যে অবশ্য রোজি তার বউ, রোজি জানে না তা। সে সিসি ক্যামেরা চালু করে তার মাথা গরম হয়ে যায়, চোখ রক্তবর্ণ হয়ে আসে। সে দেখতে পায় রোজি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে বসে আছে, একদম বিয়ের সাজসজ্জা। সে দেখে বোঝা যায় আজ রোজের বিয়ে। ঠিক তখনই রোজির বাহিরে পাহারাদার গার্ডগুলো তাকে কল করে, কারণ তারা রোজির বাসার ভেতর থেকে হইচই শুনতে পেয়েছিল। তারা একজন লোককে জিজ্ঞেস করে জানতে পারে আজকে রোজি বিয়ে। তারা ভয়ে তাড়াতাড়ি নিলয়কে কল করে বলে, বস, রোজি ম্যাডামের বাসার ভেতর থেকে হইচইয়ের আওয়াজ আসছে। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম আজ রোজি ম্যাডামের বিয়ে। আপনি তাড়াতাড়ি চলুন। আমাকে না জানিয়ে বিয়ে? আমি ওই রাতে সে ভুলটা করার কারণে আমি নিলয় অনেক অনুতপ্ত ছিলাম, কিন্তু এখন দেখাবো আমি তোমার সাথে কি করতে পারি। এতদিন আমার ভালো রূপ দেখেছো, কিন্তু এখন দেখবে আমার খারাপ রূপ। নিলয় এটা ভেবেই রওনা হয় রোজির বাড়ির উদ্দেশ্যে। এদিকে রোজি বিয়ে পারিবারিকভাবে হওয়ায় ততটা সাজসজ্জা করা হয়নি। ঘরের মধ্যে বিয়ে করানো হবে, তাই রোজির বাসার বাহিরে পাহারাদার গার্ডগুলো জানতে পারল না যে ভিতরে রোজি বিয়ে হচ্ছে। রোজি আজ একটা লাল কালারের শাড়ি পরেছে, লাল কালারের দোপাট্টা, সব জুয়েলারি, সব গোল্ডের। চুলগুলো ব্রাইডালভাবে বেঁধে চুলের ফাঁকে ফাঁকে ফুল দেওয়া, ছোট ছোট চুলগুলো ছেড়ে দেওয়া। রোজি আজকে একটু ভারী মেকআপ করেছে, যেহেতু আজকে তার বিয়ে হবে, তাই ভারী মেকআপ না, ন্যাচারাল টাইপ। ঠোঁটে হালকা চেরি ওয়াইন রেড কালারের লিপস্টিক দেওয়া, চোখে হালকা আইশ্যাডো ও আইলাইনার মাস্কারা। ঠিক এতটুকুতেই রোজিকে আগুন সুন্দরী লাগছে, লাল পরীর মতো লাগছে। রোজি সেজেগুজে তার ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। হঠাৎ তার বোন আশা এসে বলে, বর চলে এসেছে আপু, চলো। রোজিকে সে আলতো করে ধরে নিচে নিয়ে যায়। রোজিকে দেখে তো লিমন তাই পাগল। ইতিমধ্যে কাজে চলে এসেছে, শুরু হলো তাদের বিয়ে পর্ণ। রোজি তো নিলয়কে ভুলেই গিয়েছে। হঠাৎ করে একটা গুলির শব্দ হয়। রোজি ভয়ে কানে হাত চেপে চোখ বন্ধ করে ফেলে। নিলয় ঘরে ঢুকে পড়ে। রোজিকে লিমনের পাশে বসা দেখে তার মাথা গরম হয়ে যায়। সে দ্রুত পায়ে রোজির কাছে যায়, তার চুলের মধ্যে ধরে ওঠায়। সবাই তো নিলয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যানকে দেখে অবাক হয়ে যায়, আবার ভয় পায়, কারণ নিলয় একজন বড় গ্যাংস্টার। তারা ভয়ে কেউ এগোচ্ছে না রোজিকে ছাড়ানোর জন্য। রোজি ব্যথায় শব্দ করে ওঠে। আহ, লাগছে, ছাড়ুন। লাগার জন্যেই ধরেছি। তুই আমার বিয়ে করা বউ হয়ে তুই এই গর্ধবকে বিয়ে করছিস? কি? আমি আপনার বিয়ে করা বউ মানে? চল, তোকে আসতে দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এদিকে রোজির বাবা মা কিছুই বুঝতে পারছে না। রোজির বাবা নিলয়ের কাছে সে রোজিকে ছাড়তে বলে নিলয় বলে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমরা বাসরও করে ফেলেছি। আপনার মেয়ে কি আপনাকে বলেনি আপনি আমার বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন? কি বললে তুমি? রোজি, তোমার বউ কিভাবে? এটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন শ্বশুর মশাই। বাবা, আমি ওনাকে চিনি। নিলয় রোজি চুল ধরে আরো জোরে ধরে গর্জে উঠে বলে, কি বলতে চাস? কি বলতে চাস? আমাকে চিনিস না? সেই রাতের কথা মনে নেই? আমার স্পর্শে তোর পুরো দেহ যে কাঁপছিল, ভুলে গিয়েছিস নাকি? আবার মনে করিয়ে দিব তোকে। তোর শরীরে এমন কোনো জায়গা আছে যেখানে আমি স্পর্শ করিনি বা আমার স্পর্শ লাগেনি, আর তুই আমায় বলিস আমি চিনি না? হা হা হা। রোজির বাবা স্তব্ধ, তার মুখে কোনো শব্দ নেই। রোজির বাবা রোজিকে জিজ্ঞেস করে, মা, এই ছেলেটা কি সব সত্যি বলছে? মা বল। রোজি, এই রোজি। রোজি নিজেও স্তব্ধ। সে তখন থেকে নিলয়ের দিকে তাকিয়ে আছে, তার মুখে শব্দ নেই। নিলয় এক পলক রোজির দিকে তাকাতে তার খারাপ লাগে। রোজি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নিলয় রোজির চুলগুলো ছেড়ে দেয়। রোজি ছাড়া পেয়ে দৌড়ে বাবার কাছে যায়। রোজি বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, উনি মিথ্যা বলছে। বাবা, আমি এমন কিছু করিনি। বাবা, সত্যি বাবা, আমি কিছু করিনি।
এটা বলে চিৎকার করে কাঁদতে থাকে। নিলয়ের বুকে অনেক কষ্ট হলেও সে বুঝতে পারে না, কারণ সে পাষাণ হার্টলেস। হা হা হা, মিথ্যে বলছো রোজ? এটা বলে মোবাইল বের করে সেই রাতে কয়েকটা ছবি দেখায়, যেখানে রোজি নিলয়ের বুকে। তাদের শরীরে কিচ্ছু নেই, শুধু সাদা কমফোর্টার। এটা দেখে রোজি নিচে বসে পড়ে। রোজি বাবা চুপ হয়ে যান আর পাত্রপক্ষরা কানাঘোষা শুরু করে দেয়। লিমনের বাবা মা রোজিকে নানান কথা বলে ওখান থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় নিলয় বলে, থামুন। কি হয়েছে? কি চাই? আমার বউয়ের শরীরে যেই গহনা আছে আপনাদের ওগুলো খুলে নিয়ে যান, 10 মিনিট সময়। লিমনের মা তাড়াতাড়ি গহনাগুলো খুলে নিয়ে যায়। সবাই চলে যেতে নিলয় রোজিকে চুল ধরে তুলে। রোজি একদম চুপ মেরে আছে। কাজের সামনে নিয়ে কাজীকে বলে, এই কাজই বিয়ে পড়া। বাবা কেমনে পড়াবো? ওর বাবাকে বলো। নিলয় ওর গান বের করে কাজের সামনে ধরতে কাজী চুপ হয়ে যায় আর বিয়ে পড়ানো শুরু করে। বলো মা কবুল। রোজি চুপ হয়ে আছে। বলো মা কবুল। রোজি কিছুই বলছে না দেখে নিলয় বলে, কবুল বল। আমি বিয়ে করব না। চিৎকার করে। কুত্তার বাচ্চা, কবুল বল। নিলয় রোজির গলা চেপে ধরে আর বলে। রোজি গলা ছাড়াতে চেষ্টা করছে কিন্তু পারছে না। রোজির মা মেয়ের কষ্ট দেখে রোজির কাছে যেতে নিলে রোজির বাবা রোজির মাকে টেনে ঘরে নিয়ে যায় আর বলে যায়, এই মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও। আমার একটাই মেয়ে আশা। রোজি সব শুনছে কিন্তু গলা চেপে ধরে কিছু বলতে পারছে না। রোজির শরীরে অসাড় হয়ে আসে। ক্লান্তি ও মানসিক চাপে তার এই অবস্থা। রোজির চোখ উল্টে যেতে নিলয় ওকে ছাড়ে। ছাড়া পেতে রোজি কাশতে কাশতে নিচে বসে পড়ে। কথা বের হচ্ছে না। নিলয় বুঝতে পারে ওকে মারলে কাজ হবে না, তাই ও বলে, তুই রাজি না হলে আমি তোর বাবা মা বোনকে মেরে ফেলবো এখন লেগ দিয়ে। এটা শুনেই রোজি মাথা নাড়ে আর বলে, না না না, এমন করবেন না। আমি রাজি। আমি রাজি। এটা বলে রোজি অযোধ্যারে কাঁদতে থাকে। নিলয় বিজয়ের হাসি হাসে। বলো মা কবুল। কবুল। আবার কবুল। আবার বলো। কবুল। বলে রোজি কাঁদতে থাকে। কাজে নিলয়কে কবুল বলতে বলে নিলয় গটগট করে বলে দেয়। নিলয় রোজিকে রাগে চুল ধরে দাঁড় করায়। দাঁড় করাতে রোজি আর না পেরে অজ্ঞান হয়ে যায়। নিলয় রোজিকে অজ্ঞান হয়ে যেতে দেখে রোজিকে ধরে ফেলে। নিলয় রোজিকে নিয়ে রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। নিলয়ের বাড়িতে পৌঁছানোর পর রোজিকে কোলে করে সে তার রুমে নিয়ে যায়। রোজি তখন অজ্ঞান ছিল, সারাদিন না খাওয়া ছিল, তাই তার সেন্স আসছিল না। নিলয়ের রোজির ওপর রাগ থাকা সত্ত্বেও সে বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে রোজের মুখে ছুঁড়ে মারে। রোজি অবচেতন অবস্থায় থেকে ধরফড়িয়ে উঠে বসে এবং মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছিল। সবকিছু মনে পড়তে নিলয়ের দিকে সে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়। রোজির এই তাকানো দেখে নিলয় বলে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, এই শাড়ি পাল্টা নর্মাল ড্রেস পরে আয়। ড্রেস পাবো কই? রোজির ভয় লাগায় সে আর দ্বিমত করেনি। কাবার্ডে অনেকগুলো ড্রেস আছে, যেটা পছন্দ হয় সেটা পরো। আচ্ছা। বলে রোজি ওয়াশরুমে চলে যায়। কাবার্ড থেকে একটি ড্রেস নিয়ে সেই ফাঁকে নিলয় একটি মেয়েটকে খাবার নিয়ে আসতে বলে, কারণ সে রোজির চোখ মুখ দেখে বুঝেছে রোজি সকাল থেকে না খাওয়া। মেড কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। খাবার দেওয়ার কিছুক্ষণ পর রোজিও ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বের হয়েতে নিলয়ের চোখ পড়ে রোজির ওপর। তার ঘোর লেগে যায়। রোজি একটি লাল শাড়ি পরেছে সুতির। রোজির চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মুখে ও গলায় বিন্দু বিন্দু পানির ফোঁটা দেখা যাচ্ছে। রোজিকে খুবই আবেদনময়ী লাগছে। নিলয় নিজেকে কন্ট্রোল করে, কারণ রোজি না খাওয়া, রোজি অসুস্থ। নিলয় বলে, এদিকে আসো, এসে খাবার খেয়ে যাও। আমার খিদে নেই। নিলয় রোজিকে এক থাপ্পড় দিয়ে ওঠে আর বলে, ভালোভাবে কথা বলছি, তার মানে এই না যে আমি সব ভুলে গিয়েছি। তোর শাস্তি এখনো বাকি আছে। রোজিকে কিছু বলতে না দিয়ে নিলয় রোজিকে টেনে খাবারের সামনে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দেয় আর বলে, খাবার এখনই ফিনিশ কর। রোজি ভয়ে আর কিছু না বলে খাওয়া শুরু করে। রোজি হুট করে বলে ওঠে, আপনি খাবেন না? পরে আমার সাথে খেয়ে নিন। আমার একা খাওয়ার অভ্যাস নেই। নিলয় কথা না বাড়িয়ে রোজির সাথে খাওয়া শুরু করে। খাওয়া শেষে নিলয় মেটকে বলে প্লেটগুলো সরিয়ে নেয় আর নিজের অফিসিয়াল কাজগুলো করতে থাকে।
এদিকে রোজি খুবই বোর হচ্ছে, সে ভাবছে এখান থেকে কিভাবে পালানো যায়। হঠাৎ সে দেখতে পায় ফার্স্ট এইড বক্স, সে ভাবে এখানে হয়তো ঘুমের ওষুধ থাকতে পারে। যেই ভাবা সেই কাজ, ফার্স্ট এইড বক্সের কাছে গিয়ে সে সেটা খুলে দেখতে পায় অনাকাঙ্ক্ষিত সে ঘুমের ওষুধ পেয়েও যায়। সে আর কিছু না ভেবে ওইখান থেকে 2টা ট্যাবলেট নিয়ে, সেগুলো খুবই পাওয়ারফুল ট্যাবলেট ছিল, কিচেনে যাওয়ার জন্য রওনা হয়। তখনই নিলয় বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি? কই, একটু কিচেনে যাচ্ছি, কফি খাবো। এখন কি কফিও খেতে পারবো না? যাও, আমি তা বলেছি নাকি? আমার যা আছে সব তো তোমারই, তোমার যা ইচ্ছা তাই করো, শুধু আমার সাথে থেকে যেও। রোজা কিছু না ভেবেই কিচেনে গিয়ে 2 কাপ কফি বানায়। নিলয়ের কাপে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় প্রায় 2টি। রোজি কাপগুলো নিয়ে নিলয়ের সামনে রাখে, তবে রোজি খেয়াল করে নিলয় তার কাপ নিচ্ছে। এটা দেখে রোজি হঠাৎ চিৎকার করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ভরকে গিয়ে কি হলো সে তাড়াতাড়ি কাপটা রেখে রোজিকে কোলে তুলে নেয়। কি হয়েছে, এমন করছো কেন? তেলাপোকা, তেলাপোকা, তেলাপোকা! ওরে ওরে, কি সরান, ওটাকে সরান, আমি ওটাকে খুবই ভয় পাই। নিলয় নিচে তাকিয়ে তাকিয়ে কোনো কিছু নেই, সে রোজিকে আশ্বাসের স্বরে বলে, রোজ, এখানে কিছুই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। নিচে নামো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আগেই বলতে পারতে যে আমার কোলে চড়তে চাও। বাহানা দেওয়ার কি ছিল? বাহানা না চাই, আপনার কোলে কে উঠতে চায়? এটা বলে রোজি তাড়াতাড়ি করে নিলয়ের কাপটা উঠিয়ে নেয় আর ঘুমের ওষুধ মেশানো কাপটা নিলয়ের সামনে রাখে, যেন নিলয় ওটা নিয়ে খাওয়া শুরু করে। রোজি ভেবেছিল তাই হলো। নিলয় ঘুমের ওষুধ মেশানো কাপটা নিয়ে বের হয় এবং কফি খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর নিলয়ের চোখে ঘুম এসে পড়ে, নিলয় ঘুমিয়ে পড়ে। রোজি সুযোগে বাসা থেকে বেরিয়ে দেখে বাহিরে অনেক গার্ড, সেখান থেকে যেতে পারবে না, তাই সে পিছনে গেট দিয়ে বের হবার চেষ্টা করে। কারণ সে মুভিতে দেখেছে বড় বড় বাড়িতে, বড় বড় ডুপ্লেক্স বাড়িতে সামনে ও পেছনে দুদিকেই গেট থাকে, মাঝে মাঝে পকেট গেটে থাকে। রোজি পিছনে গেটে গিয়ে দেখলো ওইখানে গার্ড খুবই কম, সে ওখান থেকে যেতে পারবে না, কারণ তারা তাকে ধরে ফেলবে। রোজি বুদ্ধি করে একটা ইটের টুকরো নেই, সেটা সামনে গেটে খুবই জোরে ছুঁড়ে মারে। গেটটা লোয়ার হয়ে প্রচণ্ড শব্দে গার্ডটা সেখানে দৌড় দেয়। এই সুযোগে রোজি সেখান থেকে বেরিয়ে আসে পিছনে গেট দিয়ে। এদিকে নিলয় ঘুম, কারণ মেডিসিনগুলো খুবই পাওয়ারফুল ছিল। এটা খেলে মানুষ সারা রাত দিন ঘুমায়। এদিকে তাকে রোজি 2টি খাইয়ে দিয়েছে। রোজি বাসা থেকে বের হয়ে প্রাণপণে ছুটছে। সে তার বাড়ির কাছে গিয়ে থামে, তবে তার বাবা তাকে বাসায় ঢুকতে দিতে রাজি না। বাইরে থেকে চিৎকার করে বাবাকে বলতে থাকে, বাবা, ও বাবা, বাবা তুমি জানো না আমি কেমন? ওই লোক আমাকে জোর করে তুলে এই কাজ করেছে। বাবা তুমি বিশ্বাস করো, বাবা তুমি এটাও জানো আমি মিথ্যা বলি না। বাবা আমার ভেতরে নাও, আমি ওই লোককে ঘুমের ঔষধ খাইয়েছি যেন পালিয়ে আসতে পারি। আমাকে ভেতরে নাও, ওই লোক আমাকে যে কোনো সময় এসে নিয়ে চলে যাবে। বাবা, ও বাবা, মা, ও মা, বাবাকে বোঝাও। রোজির বাবা রোজিকে খুবই ভালোবাসেন। রোজির এই আর্তনাদে রোজিকে সে বাড়িতে নিয়ে আসেন। রোজি তাদেরকে সকল কিছু ভেঙে বলে, তবে সেই রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের বলতে পারে না লজ্জায়। তার বাবা সকল কিছু শুনে এবং রোজিকে মাফ করে দেয়, কারণ তার মেয়ের এখানে কোথাও কোনো ভুল নেই। রোজি খুশি মনে উপরে ঘুমিয়ে পড়ে, কারণ সে খুবই ক্লান্ত। নিলয়ের ঘুম ভাঙে ঘুমের ওষুধের পাওয়ার শেষ হওয়ার পর। নিলয়ের ঘুম ভাঙে, সে ঘুমো ঘুমো চোখ তুলে উঠে বসে এবং আশেপাশে রোজিকে খুঁজতে থাকে, কিন্তু রোজি তো এখানে নেই। নিলয় সারা বাড়ি খুঁজে, কিন্তু রোজিকে কোথাও পায় না। সে বুঝে যায় রোজি পালিয়েছে। সিসি ক্যামেরাটা চেক করে সে দেখতে পায় রোজি কি নিখুঁত বুদ্ধির মাধ্যমে এখান থেকে পালিয়েছে, কারণ তার সাম্রাজ্য থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। পালিয়ে গেল রোজি। রোজ পালিয়ে যাবে কোথায়? তোমায় আমি পাতাল থেকে টেনে হিচড়ে নিয়ে আসবো। নিলয় দ্রুত গাড়ি নিয়ে রওনা করে রোজির বাসার উদ্দেশ্যে, কারণ রোজি বাসা ছাড়া কোথাও যাবে না। এই মেয়েকে আজ আমি মেরে আমি নিজেও মরব। ওকে আমার খারাপ রূপ দেখাতেই হবে। মেয়েটার দিকে তাকালেই আমার সব রাগ উধাও হয়ে যায়। কিন্তু তাও আমি যে আজ ওকে কি করব। নিলয় রোজির বাসায় যে না ঢুকতে যাবে, তখনই রোজির বাবা তাকে বাধা দেয়। তার মেয়েকে সে নিয়ে যেতে দিবে না, কিন্তু নিলয় রোজির বাবাকে বলে, দেখুন বাবা, আমি রোজকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। আমার বাবা মা নেই, আমি অনাথ। আমার জন্য রোজের কষ্ট হবে। আমি এমন কোনো কাজ করব না। আমি ওকে খুশি রাখব, কিন্তু আমি আমার রাগের কাছে হেরে যাই।
রোজের কিছু ভুলের কারণে আমি রোজকে কিছু শাস্তি দিয়েছি। রোজির বাবা কিছুটা সান্ত্বন তবে বলেন। তুমি আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছো। নিলয় দৌড়ত রোজির বাবার পায়ে পড়ে, কারণ নিলয় রোজির বাবাকে আর মাকে তার বাবা মায়ের মতো দেখে, বড়দের খুবই সম্মান করে আর বলতে থাকে, বাবা, আমি আপনার ছেলের মতো, আমাকে মাফ করে দিন। আমি খুবই রেগেছিলাম কারণ আমি আপনার মেয়েকে খুবই ভালোবাসি। আমি চাই না আপনাদের কষ্ট দিয়ে আপনার মেয়েকে নিয়ে যেতে। আমি আপনার স্বইচ্ছে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। আমাকে দয়া করে বাবা আপনি নিরাশ করবেন না। এটা বলে নিলয় রোজির কাছে যায় আর বলে, মা, ও মা, আমার মা নেই। সেই ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, আমার বাবাও নেই। আপনার একটা ছেলে থাকলে আপনারা আপনার ছেলের আত্মার পূরণ করতেন না? দয়া করে আমার কাছ থেকে আপনার মেয়েকে আলাদা করবেন না। আমি বাঁচব না। আমার ভুলগুলোকে একবার মাফ করে দেওয়া যায় না? নিলয়ের এমন আর্তনাদ শুনে রোজির বাবা মা দুজনেই কষ্ট পান। তারা নিলয়কে মেনে নেন। তুমি আজকে থেকে আমার ছেলে, তবে আমার মেয়ে যদি তোমার জন্য কষ্ট পায় তাহলে তোমার খবর আছে। বাবা, এসে খাবার খেয়ে যাও। উপরে গিয়ে রোজির বাসায় ঘুমিয়ে পড়ো। নিলয় বাধ্য ছেলের মতো রোজির মায়ের কথা শুনে গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে খাওয়া শুরু করে। খাওয়া শেষে উপরে যায়। তবে নিলয়ের রাগ আছে এখন, কারণ রোজি যদি কিছু হয়ে যেত, বা নিলয় যেহেতু গ্যাংস্টার, তার অনেক শত্রু রয়েছে। যদি নিলয়ের ওপর প্রতিশোধ নিতে রোজিকে কিছু করত, এটা ভেবে নিলয় পাগল প্রায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নিলয় উপরে গিয়ে দেখে রোজি একটা শর্ট প্যান্ট ও গেঞ্জি পরে ঘুমাচ্ছে। রোজি অনেক ঢোলা গেঞ্জি পরে। নিলয় ওর শার্ট খুলে ওর কাছে গিয়ে দেখে রোজি ইনার পরা নেই। এই মেয়ে আমাকে পাগল করে দিবে। নিলয় তার রাগ ভিতরে চেপে রাখে। এরপর নিলয় ওর গেঞ্জির ভিতরে ঢুকে হাত দিয়ে রোজির বাঁকানো শরীরে বিচন করতে থাকে। মারবো না, আজ তোমায় ভালোবেসে কষ্ট দিব। রোজি ঘুমের মধ্যে কেঁপে ওঠে। রোজির হঠাৎ সুরসুরি ও অস্বস্তি ফিল হয়, কারণ নিলয়ের বুকে রোজির বুক লাগছে, কারণ রোজি ইনার পরেনি। রোজি ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে উঠে যায়। সে যেই না চিৎকার করবে, নিলয় রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কামড়াতে থাকে। রোজি বুঝে যায় নিলয় এটা। রোজি নিলয়কে ধাক্কা দিতে থাকে। একসময় নিলয় রোজির ঠোঁট ছেড়ে দেয়। রোজি বলা শুরু করে, আমাকে ছাড়ুন, আমার গেঞ্জি থেকে বের হন এক্ষুনি। না বেবি, আজকে তো আমাদের আসর সেরে ফেলি। না না, কখনোই না। রোজি চিৎকার দিয়ে হাত উঠিয়ে দিয়ে নিলয়ের পেছন থেকে তার গেঞ্জি উঠিয়ে দেয়। নিলয় মাথা থেকে গেঞ্জির অংশ বের করে সেই সময় রোজির বুক উন্মুক্ত হয়। সেই মুহূর্তে নিলয়ের চোখ যায় রোজির বুকে। সে চাঁদের আলোতেই স্পষ্ট রোজি ওগুলো দেখতে পায়। রোজির বুকের মাঝ বরাবর একটি তিল। সেই রাত খেয়াল করেনি নিলয়। রোজি উঠে যাওয়ার আগে খপ করে ওকে টান দিয়ে বিছানায় ফেলে দেয় আর ও গেঞ্জি একটানে খুলে ফেলে। রোজি কিছু বলার আগেই নিলয়ের হাত রোজির বুকে বিচরণ করতে থাকে। রোজি ভরকে যায়। কি করছেন? প্লিজ আপনি সরুন, আমার অস্বস্তি লাগছে। কেন বেবি, গরম হয়ে যাচ্ছ? রোজি ওম করতে করতে বলল, বলেছি আমার অস্বস্তি লাগছে। তুমি হর্নি হয়ে যাচ্ছ। আর কিছু বলতে না দিয়ে নিলয় ওগুলো চাপতে শুরু করে আর বলে, রোজ, তোমার এগুলো এত সফট কেন? আমার ধরতে ইচ্ছে করে, আমি পাগল হয়ে যাই কেন? এত পিঙ্ক কেন এগুলো? রোজি হঠাৎ করে এই আক্রমণে চেঁচিয়ে ওঠে। আমাকে ছাড়ুন। নিলয় কোনো উত্তর না করে খেতে খেতে বিছানায় রোজিকে শুয়ে দেয়। রোজি এদিক ওদিক হাত দিতে থাকে। এদিকে রোজি কাঁপছে আর ভাবছে, আজকে আমার সাথে এরকম নিলয় প্রায় 15 মিনিট পরে ওটা ছাড়ে আবার রোজির ঠোঁট লাল হয়ে আছে। নিলয় আবার রোজির ঠোঁট দখল করে নেয় এবং প্রায় 12 মিনিট পর রোজির ঠোঁট ছেড়ে দেয় নিলয়। রোজ, ঠোঁটে কি দাও তুমি? এত লাল কেন? রোজি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে আবার রোজির গলায় মুখ ডোবায়। সে ঠোঁট দিয়ে রোজির সারা শরীরে চুমু দিতে থাকে, ঠোঁট দিয়ে সুরসুরি দিতে থাকে। এদিকে রোজি কাঁপাকাঁপি শুরু করেছে, কিছু বলতেও পারছে না। রোজি কিছু বলতে চাইলে নিলয় রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, যার কারণে রোজি কিছু বলতে পারে না। তাই রোজি জানে নিলয়কে সে আটকাতে পারবে না, তাই সে চুপ করে থাকে আর কিছু বলে না। শুয়ে শুয়ে কান্না করতে থাকে। নিঃশব্দে সে কান্না করে, কোনো আওয়াজ নেই। নিলয় চুমু শেষ করে নিচে নেমে আসে। রোজির শার্ট প্যান্টটা খুলছে না বলে কন্ট্রোলেস হয়ে একটানে ওটা ছিঁড়ে ফেলে আর দেরি না করে রোজির সাথে ইন্টিমেন্ট হতে থাকে। এদিকে রোজি দ্বিতীয়বার হয়েও অনেক ব্যথা করছে। নিলয় সেই রাতের মতোই প্রবেশ করতে পারছে না, তাই সে জোর করে চাপ দিচ্ছে। হালকা প্রবেশ করতে রোজি কান্নায় মাঝে
আহ করে ওঠে। নিলয় নিজের কন্ট্রোল হারিয়ে আরও জোরে চাপ দিতেই আগেই রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে মুখ বন্ধ করে, কারণ রোজি চেঁচাবে। রোজির রুম সাউন্ড প্রুফ না, তাই। নিলয় রোজির ঠোঁটে আস্তে করে চুমু দিয়ে রোজিকে শান্ত করতে থাকে, কিন্তু তার রোজি কাঁদতে থাকে। রোজি ব্যথায় চিৎকার করতে না পেরে ছটফট করতে থাকে, হাত পা ছুটতে থাকে। নিলয় কিছুক্ষণ সময় দেয় রোজিকে, কারণ রোজি লাল হয়ে যাচ্ছে ব্যথায়। রোজির ব্যথা একটু সহনীয় হতেই নিলয় রোজির ঠোঁট ছেড়ে দেয় আর নিজের কাজ আস্তে আস্তে চালু করে। প্রথম 40 মিনিট নিলয় আস্তে আস্তে করে, রোজি মাঝে মাঝে উমুম এমন শব্দ করতে লাগে। নিলয়ের গতি বাড়তে রোজি ব্যথায়। পায়ে ধরি আপনার, আমায় ছেড়ে দিন। আমার আর কিছুক্ষণ, একটু পর ভালো লাগবে। বলে আরও জোরে শুরু করে। রোজি ব্যথায় উঠে যাওয়ায় নিলয়ের ওটা ওখান থেকে বেরিয়ে যায়। নিলয় রেগে যায়, রোজিকে টান দিয়ে আবার শুয়ে দেয়, আবার শুরু করে। কিন্তু আজ নিলয় অনেক গতি ব্যবহার করছে, যার কারণে রোজি আগের থেকে বেশি ব্যথা করছে। রোজি চিৎকার কান্না করতে পারছে না, কারণ রোজি চিৎকার করতে নিলেই নিলয় ঠোঁট দিয়ে রোজির ঠোঁটকে আঁকড়ে ধরে বা হাত দিয়ে রোজির মুখ চেপে ধরে। রোজি হঠাৎ বলে ওঠে, আজ আপনি এমন করছেন কেন? রোজি আবার উঠে যেতে নিলেই নিলয় রোজিকে 2 হাত দিয়ে আটকে ধরে, আবার শুয়ে দেয় এবং রোজির হাত বিছানার সাথে আটকে দেয় আর বলে, শালি, আমার বাসা থেকে পালিয়ে আসার আগে মনে ছিল না আমি কি করতে পারি? একে তো আমাকে না জানিয়ে বিয়ে করতে নিয়েছিলি, আবার আমার বিয়ে করা বউ হয়ে আমারই বাসা থেকে পালিয়ে আসিস। আজ তোকে আমি ভেঙে ফেলবো। বলে নিজের কাজের গতি বাড়ে। আজকে রোজির কোনো আহাজারি কানে নিচ্ছে না। পুরো রাত রোজির উপর নিজের পুরুষত্ব খাটিয়ে ভোর 5টার দিকে নিলয় তার ঘামে ভেজা শরীর রোজির উপর থেকে ঘুমিয়ে যায়। রোজি রাতে 3-4 বার অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু নিলয় থামেনি। সকালে নিলয়ের ঘুম ভাঙলে দেখে রোজি এখনো ঘুম, কিন্তু নিলয়ের মায়া হয় না। সে রোজিকে ডেকে ওঠে। রোজির ঘুম ভাঙতে রোজি যখন উঠতে যাবে, সে দেখে তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। সে উঠে আহ করে শুয়ে পড়ে। সে 3-4 বার ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। শরীর ও পেটে প্রচণ্ড ব্যথা। নিলয় এটা বুঝতে পারে। তারপর রোজিকে কোলে করে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুজনে একই সাথে গোসল করে আসে। নিলয় রোজিকে আবার কোলে করে নিয়ে এসে বিছানায় বসায়। রোজি শুধু নিচের দিকে তাকিয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। এর মধ্যে নিচ থেকে ডাক আসে। রোজির মা চেঁচিয়ে বলছেন, নিলয় বাবা, রোজিমা, তোমরা নিচে আসো। মা, আসছি। রোজি খুবই অবাক যে নিলয়কে তারা বাবা বাবা করছে, কিন্তু রোজি ভয়ে কিছু বলার সাহস পায় না। নিলয় আর রোজি চুল আশ্রে নিল, মানে সকালবেলা গোসল করলে যা করা লাগে। রোজি সানস্ক্রিন লাগিয়ে নিল। তাদের আসতে লেট হয়ে আসা রোজির বোন তাদের ডাক দিতে এলো। আপি ও আপি, ভাইয়া নিচে আসো। আসছি। এটা বলে তারা 5 মিনিট পর নিচে নেমে এলো। তবে রোজির হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কালকে তার সাথে যা যা হলো, রোজির বাবা রোজির দিকে তাকিয়ে দেখলেন রোজির মুখ ভার। তবু তিনি কিছুই বললেন না, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছে, এটা ঠিক করে যাবে না। এরই মাঝে নিলয় বলল, বাবা, আমরা আজকেই চলে যাব। কি বলছো? মেয়েটা আমার অবুঝ। নিলয় বলার মতো কিছুই পাচ্ছে না। নিলয় বাবা, মেয়েটা কিছুদিন ওইখানে থাক, কারণ তোমাদের বিয়েটা কি করে হয়েছে জানোই তো। বলছি কি, তোমাদের আবার আমরা বিয়ে দেব ধুমধাম করে। তোমার অসুবিধা আছে? না বাবা, ভালোই হবে, কারণ আমার বিয়ে হয়েছে, সবাইকে জানতে হবে। তাহলে ঠিক আছে, আমার রোজকে এখানে রাখেন কিছুদিন, তবে ওর খেয়াল রাখবেন। অবশ্যই বাবা, আমরা আমাদের মেয়ের খেয়াল আমি রাখবো। রোজি তাড়াতাড়ি খেয়ে উঠে উপরে যায়, সবার সাথে কৌশল বিনিময় করে। খাওয়া শেষে নিলয় রোজির কাছে যায় আর বলে, শোন, আমি তোকে রেখে এখান থেকে যাচ্ছি। কোনো উল্টাপাল্টা কাজ করলে কসম তোকে আমি মেরে ফেলবো। রোজি ভয় পেয়ে যায়। কথা বলিস না কেন? এদিকে আয়। নিলয় আবার ডাকে। এদিকে আয়। রোজি নড়ে না, নিচে তাকিয়ে আছে। রোজ, এদিকে আয়। রোজি এগোয় না, সে মুখ ফিরিয়ে নেয়। নিলয় নিচ থেকে রোজির কাছে যায় আর রোজিকে টান দিয়ে নিজের কাছে আনে আর ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর বুকে প্রেস করতে থাকে। রোজি ধাক্কা দিতে থাকে। প্রায় 18 মিনিট পর রোজি মুক্ত হয়, কিন্তু কিছু বলতে পারে না ভয়ে, কারণ রোজি জানে নিলয় রেগে এমন করছে। তারপর নিলয় রোজিকে সকল কিছু বুঝিয়ে দিয়ে নিজের বাসায় চলে যাওয়ার জন্য রওনা দেয়। রোজি নিলয় নিচে নামতেই রোজির বাবা বলেন, মেয়েটাকে রেখে যাওয়ার জন্য ধন্যবাদ বাবা, আর বিয়ের সকল তথ্য তোমায় আমি জানিয়ে দেব। আচ্ছা বাবা, যাই। মা, চলে যাই, ভালো থাকবেন।
চলে যাই বলে না বাবা, বলো আসি। সাবধানে যেও বাবা। আচ্ছা। রোজি, যাও নিলয়কে এগিয়ে দিয়ে আসো। রোজি মাথা নত করে নিলয়ের সাথে যেতে থাকে। নিলয় গাড়ির সামনে গিয়ে রোজির কপালে চুমু দিয়ে বলে, রোজ, যা যা বলেছি একটাও যেন নড়চড় না হয়। গট ইট? জি জি জি। নিলয় চলে যায়। রোজিও বাড়িতে ঢুকে পড়ে। নিলয় সোজা তার অফিসে চলে যায়। নিলয় অফিসের কাজ শেষ করে রাত 9টায় সে বাসায় চলে যায়, কিন্তু নিলয়ের ঘুম আসছে না। তার রোজের কথা বারবার মনে পড়ছে, তবে সে আজ রোজিকে আর ডিস্টার্ব করতে চায় না, কারণ মেয়েটা অনেকদিন পর তার বাবার কাছে গিয়েছে। তাছাড়া তার উপর কালকে অনেক ধকল গিয়েছে। নিলয় ভাবে কালকে ওদের বাসায় যাবে। সকাল 10টা নিলয়ের ঘুম ভাঙে। আজকে সে আর অফিসে যায় না। সে তার পিয়নকে বুঝিয়ে দেয় কাজ। সে তার পিয়নকে কাজ বুঝিয়ে দিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রোজি বাড়ি যে দেখে রোজি বাড়ি তালাবদ্ধ। নিলয় বাকরুদ্ধ হয়ে যায়। নিলয় তাড়াতাড়ি দারোয়ানের কাছে যায়। মামা, রোজরা কোথায়? বাবা, ওনারা আজকে সকালে গেছে গা বিদেশে। কি বলেন মামা? আমি গতকাল সকালে রোজকে রেখে গিয়েছি। রোজ কিছুদিন এইখানে থাক, তাই। এই হ্যাঁ বাবা, কি তাকাও তুমি? রোজিমাকে আজগা দেখলাম বড় সাহেব লিয়া গেল। রোজ কি নিজের ইচ্ছায় গেছে? হ বাবা, কে তুমি জানো না? নিলয় এটা শুনে মেজাজ তুঙ্গে উঠে যায়। নিলয় জিজ্ঞেস করে, মামা বলতে পারেন কোন দেশে গিয়েছে? হ বাবা, শুনছি হেরা আমেরিকা গেছে, অন্থে ইতালি যাইব। এটা শুনে দারোয়ান মামা থেকে নিলয় বিদায় নিয়ে চলে যায় আর মনে মনে ভাবে, আমার শ্বশুর আমার সাথে বেইমানি করলো। রোজ, তোমায় পেয়ে নেই আগে আমার গার্ডদের দেখে নেই। নিলয় বাড়িতে যায়। তার ডান হাত রোহিতকে ডাক দেয়। রোহিত রখারাপি এগুলো। মাহির অন্যদিকে রেদন অনেক ভীত প্রকৃতি। ভাই বলো। রোজের বাড়ি পাহারা দিচ্ছে কয়জন? কেন ভাই, 11 জন। সব কয়টাকে ডাকো। আচ্ছা। 20 মিনিটে সব আসে। রোহিত নিলয়কে ডেকে আনে। নিলয় আসে এবং কিছু না বলে সব কয়টাকে গুলি মারে। একই সাথে একে গান দিয়ে জীবনগুলো কেড়ে নেয়। রোহিত চমকে ওঠে। নিলয় তার রুমে চলে আসে আর রোহিত রেদওয়ানকে বলে, আমেরিকা যাব বয়েস, তাড়াতাড়ি রেডি হও, আবার তার পাশাপাশি ইতালিও যেতে পারি। রোহিত আর রেদওয়ান বুঝতে পারে নিলয় রেগে আছে, কিছু তো হয়েছে। রোহিত ভীত স্বরে ডাকে। ভাই। নিলয় উত্তর করে না। রোহিত আবার জিজ্ঞেস করে, ভাই শুনছো? কি হয়েছে? কি কি করতে হবে বললাম না? হয়েছে কি ভাই, হঠাৎ আমেরিকা টু ইতালি কি করে না মানে? ভাই আপনার কি কোনো মিটিং রয়েছে ওখানে? চুপচাপ যা বলেছি তা করো। ভাই বলুন না, আপনার কি অন্যরকম লাগছে? আমার রোজ পালিয়ে গেছো হোল ফ্যামিলি সহকারে, আর কি জানতে চাও? ওরা আর কিছু বলে না, কারণ নিলয় ওদের খুন করে ফেলবে। নিলয় ওর সকল কিছু গুছিয়ে নেয়। রেদন ও রোহিতও রেডি। সবাই একসাথে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। 6টা গাড়ি চলছে। সামনে 2 গাড়িতে গার্ড, মাঝে 2 গাড়িতে নিলয়, রোহিত, রেদন, আবার শেষে 2 গাড়িতে গার্ড। একটা টেকনিক নিজের বসে রক্ষা করার। এয়ারপোর্টের সামনে এসে গাড়ি থামে। চেকিং শেষে ওরা ফ্লাইটে উঠেছে। প্লেন থেকে নামে ওরা রওনা হয় হোটেলের উদ্দেশ্যে। এমন না যে নিলয় এর ইটালিতে বাড়ি নেই, বাড়ি আছে, কিন্তু সে উঠবে না। আজ হোটেলে কাটাবে, কারণ তার বাড়ি অনেক দূরে এয়ারপোর্ট থেকে। হোটেল কর্তৃপক্ষ নিলয়কে দেখে এগিয়ে আসেন। স্যার, এদিকে আপনার রুম। ওকে রেদওয়ান, চাবি নিয়ে আয়, কাম ফাস্ট। রেদওয়ান চাবি নিয়ে যত দ্রুত সম্ভব দরজা খুলে, কারণ নিলয় যা রেগে আছে। তবে নিলয় এখানে আসার পর থেকে শান্ত। নিলয় নিজের রাগ প্রকাশ করে না সহজে। রাত হতেই তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ কালকে রোজির খোঁজ নিতে যেতে হবে। তবে বলে নেই, সেই দিন নিলয় রোজিকে রোজির বাবার বাড়ি রেখে আসার পর রোজির বাবা নিজের আসল রূপে আসেন। রোজের মা, রোজ মামুনি রেডি হও, আমরা দেশ ছাড়ছি। বাবা, কি বলছো? কি বলছো রোজির বাবা, পাগল হয়ে গেছো? আমার মান সম্মান শেষ এখন। আমার মেয়েকে কষ্টে দেখতে আমি পারবো না। রোজি তুই চল, এই ছেলে এসে পড়বে। রোজি দ্রুত রেডি হয়। তারা তাড়াতাড়ি আমেরিকায় এসে পড়ে। রোজির বাবা মনের প্রশ্ন, তার মান সম্মান নষ্ট করে এই ছেলে তার মেয়েকেও কষ্ট দিচ্ছে, এটা মেনে নিতে পারে না। তাই সে প্ল্যান করে রোজিকে নিয়ে দেশ ছাড়ার। সেই দিন রাতে ইমার্জেন্সি টিকিট কেটে তারা আমেরিকায় আসে 3 দিনের জন্য। তাই নিলয় খোঁজ পাচ্ছে না, কারণ রোজির বাবা জানতো নিলয় দারোয়ানকে জিজ্ঞেস করবে, তাই সে বলেনি ঠিক কতদিন। রোজির বাবা পুরো পরিবার এখন ইটালিতে। রোজি ইটালির একটি কলেজে 2য় বর্ষে ভর্তি হয়েছে। সে ভেবেছে নিলয় আর আসবে না, সে শান্তিতে জীবন কাটাবে। তার বাবা এইদিকে তার অনেক আগে ইটালিতে বানানো বাড়িতে উঠেছেন।
রোজি প্রতিদিনের মতো নতুন কলেজে যায়। তার একটি নতুন বান্ধবী হয়েছে, নাম মিউমি ও লিলি। মিউমি খুব ভালো একটি মেয়ে, সে ইটালির বাসিন্দা। দেখতে ভালোই মিষ্টি দেখতে, তবে রোজের মতো আগুন সুন্দরীও না। লিলিও দেখতে সুন্দর মিষ্টি। রোজি আজকে 4 দিন ধরে কলেজে যায়। আজ তার 5ম নাম্বার দিন। রোজি 9টায় উঠে আর নিচে যায়। তার মা তাকে দেখে বলে, কি রে, এত বেলায় উঠিস মানে কি? শান্তি, তাই না? আগে সকাল সকাল কলেজে যাওয়া লাগতো, আর এখন 10টায়। বাহ! তাই তো, তোমার বকাও শোনা লাগে না। বলে খিলখিলি হেসে উঠল। রোজি খুব খুশি, কারণ বাংলাদেশে থাকতে তার সকাল 6টায় উঠতে কলেজ 7টায় থাকায়, তবে ইটালিতে কলেজ 10টায়। তার পাশাপাশি আরও একটি কারণ আছে, এখানে নিলয়ের মতো বাধা দেওয়ার মতো কেউ নেই। নিলয়ের থেকে মুক্তি পেয়েছে, তাই সে অনেক খুশি। রোজি ব্রেকফাস্ট করে নেয়, তারপর সে রুমে যায়, যে রেডি হয়। একটা শার্ট ও ফর্মাল প্যান্ট, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নেয়। মাথার চুলগুলো সামনে থেকে বেনি করে পিছনে উঁচু করে পনিটল করে নেয়। মুখে সানস্ক্রিন দিয়ে নেয়, একটু লিপ বাম, একটু গ্লস, একটু ব্লাশ। রোজি রেডি। সে 9:30 বেরিয়ে যায় বাসা থেকে। এদিকে নিলয় নিচের আসল বাড়িতে উঠে রোজির এক কাজিনকে অনেক হ্যারাস করে রোজির হোল ঠিকানা বের করে। তবে রোজিরা সবাইকে বলেছে তারা আমেরিকা যাবে, ইতালি যাবে না। রোজিরা জানতো না তারা এই কথাটাই কাল হয়ে দাঁড়াবে। নিলয় আমেরিকা না পেয়ে তার বাংলাদেশে থাকা লোকেদের রোজির কাজিনের কাছে পাঠায়। রোজির কাজিন জানতো না রোজি আমেরিকা বলে ইতালি যাবে, তাই সে রোজিকে বাঁচানোর জন্য রোজি ইতালির বাড়ির ঠিকানা বলে দেয়।